অ্যালবার্ট আইনস্টাইন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এলোমেলো চুলের এক প্রতিভাধর বিজ্ঞানীর ছবি। আজকের এই চমৎকার বিশ্লেষণে সবাইকে স্বাগত। আমরা প্রায়ই ভেবে নিই যে পৃথিবীর বড় বড় প্রতিভাধর মানুষেরা বোধহয় জন্ম থেকেই সবকিছু জেনে পৃথিবীতে আসেন, কিন্তু আজকের এই আলোচনা প্রমাণ করবে যে বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে জটিল রহস্যগুলো যিনি ভেদ করেছিলেন তার শুরুটা মোটেও মসৃণ ছিল না। চলুন ধাপে ধাপে এই যুগান্তকারী বিজ্ঞানীর জীবন আর তার চিন্তাধারার সাথে পরিচিত হওয়া যাক। 1879 সালের 14 মার্চ জার্মানির উলম শহরে জন্ম নেন আলবার্ট। একটু ভাবলে অবাক হতে হয়। ছোটবেলায় তিনি এত দেরিতে কথা বলতে শিখেছিলেন যে শিক্ষকরা রীতিমতো তকমা দিয়ে দিয়েছিলেন মন্থর বা ধীর গতির। মানে অনেকেই ধরে নিয়েছিলেন ছেলেটি হয়তো আর 10টা সাধারণ শিশুর মতো স্বাভাবিক নয়। কিন্তু গল্পের আসল টুইস্ট তো এখানেই। সবার ধারণাকে পুরোপুরি ভুল প্রমাণ করে মাত্র 12 বছর বয়সে সম্পূর্ণ নিজে নিজে বীজগণিত আর জ্যামিতির মতো কঠিন সব বিষয় একেবারে আয়ত্ত করে ফেলেন তিনি। জন্মগত প্রতিভা নিয়ে পৃথিবীতে আসার যে প্রচলিত ভুল ধারণা আছে তা কিন্তু এখানেই ভেঙে যায়। বাইরে থেকে যাকে ধীর গতির মনে হচ্ছিল, তার মনের ভেতর যে আসলে অদ্ভুত সব চিন্তার কি বিশাল এক ঝড় বইছিল তা এখান থেকেই বেশ স্পষ্ট বোঝা যায়। আচ্ছা, পড়াশোনা তো শেষ হলো জুরিক পলিটেকনিকে, কিন্তু এরপরের গল্পটা তীব্র বেকারত্বের। দিনের পর দিন চেষ্টা করেও নিজের যোগ্যতা অনুযায়ী কোনো কাজই জুটছিল না। শেষমেশ সুইজারল্যান্ডের বার্ন শহরের একটা পেটেন্ট অফিসে নিতান্তই সাধারণ এক কেরানির চাকরি নিতে হলো তাকে। কিন্তু দারুণ মজার ব্যাপার কি জানেন? এই একঘেয়ে সাধারণ চাকরিটাই বিজ্ঞানের জন্য এক বিশাল আশীর্বাদ হয়ে দাঁড়ায়। অফিসের কাজের ফাঁকে ফাঁকে নিজের ওই ছোট্ট ডেস্কে বসেই মহাবিশ্বের গভীরতম সব রহস্য নিয়ে চিন্তা করতেন তিনি। এই বেকারত্ব আর কেরানি জীবনের সাধারণ রূপটা আসলে একটা বড় প্রমাণ যে যুগান্তকারী কিছু করার জন্য সবসময় কিন্তু গবেষণাগারের বিলাসবহুল পরিবেশের দরকার হয় না, বরং দরকার হয় এক গভীর আর স্বাধীন চিন্তাশক্তির। আর এবার আমরা প্রবেশ করছি এমন একটা বছরে যা মানব সভ্যতার পুরো জ্ঞানের গতিপথটাই চিরতরে বদলে দিয়েছিল। সালটা 1905। বিজ্ঞানের ইতিহাসে এই বছরটিকে বলা হয় অলৌকিক বছর বা মিরাকল ইয়ার। একটু চিন্তা করলে গায়ে কাঁটা দেয়। বর্ন শহরের ওই পেটেন্ট অফিসের একজন অতি সাধারণ কেরানি এই একটি মাত্র বছরে এমন কিছু করে বসলেন যা বিজ্ঞানীদের শত শত বছরের পুরনো ধারণাকে একেবারে গোড়া থেকে উল্টোপালট করে দিল। মানে সত্যি বলতে এটা বিশ্বাস করাই কঠিন যে 1905 সালে কোনো প্রাতিষ্ঠানিক গবেষণাগার বা ল্যাবরেটরির সাহায্য ছাড়াই পরপর 4টে যুগান্তকারী গবেষণাপত্র প্রকাশ করে ফেললেন তিনি। প্রথমটি ফটো ইলেকট্রিক ইফেক্ট, যা আলোর কণা ধর্ম ব্যাখ্যা করে। দ্বিতীয়টি ব্রাউমিয়ান গতি, যা একেবারে পরমাণুর অস্তিত্বকেই প্রমাণ করে দেয়। তৃতীয়টি বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব, যা স্থান আর কালের প্রচলিত সব ধারণাকে ভেঙে গুড়িয়ে দেয়। আর চতুর্থটি সেই বিশ্ববিখ্যাত সমীকরণ E=mc²। একজন মানুষের পক্ষে, তাও আবার ফুল টাইম একটা চাকরি করার পাশাপাশি, মাত্র 1 বছরে এতগুলো বৈপ্লবিক তত্ত্ব আবিষ্কার করা বিজ্ঞানের ইতিহাসে এটা সম্পূর্ণ নজিরবিহীন। এটা বুদ্ধিভিত্তিক অর্জনের এক চূড়ান্ত শিখর, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। তো এই বিখ্যাত সমীকরণটি একটু ভেঙে বোঝা যাক। E=mc²। পদার্থবিজ্ঞানের ইতিহাসে এর চেয়ে বেশি পরিচিত সমীকরণ বোধহয় আর দ্বিতীয়টি নেই। খুব সহজ ভাষায় এর অর্থ হল শক্তি আর ভর একে অপরে রূপান্তরিত হতে পারে। এর মানে হল মহাবিশ্বে ভর এবং শক্তি আলাদা কোনো বিষয় নয়, এরা আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। সামান্য একটু ভরের ভেতরেও যে কি অকল্পনীয় পরিমাণ শক্তি লুকিয়ে থাকতে পারে তা এই সমীকরণটি প্রথম বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর এই একটা মাত্র উপলব্ধি পদার্থবিজ্ঞানের পুরনো সমস্ত নিয়মকানুনকে একেবারে নতুন করে লিখতে বাধ্য করেছিল। এরপর সময়টা 1915 সাল। 1905 সালের ওই মিরাকল ইয়ারের পরও কিন্তু আইনস্টাইন থেমে থাকেননি। নিজের চিন্তাকে তিনি আরও প্রসারিত করলেন, আরও গভীরে নিয়ে গেলেন, আর প্রকাশ করলেন আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র তো আমাদের শিখিয়েছিল যে মহাকর্ষ কেবলই একটা আকর্ষণ বল। কিন্তু নিউটনের চিন্তার সীমা ঠিক যেখানে শেষ হয়েছিল, আইনস্টাইন সেখান থেকেই শুরু করলেন। তিনি প্রমাণ করলেন না, মহাকর্ষ কোনো সাধারণ বল নয়, এটি আসলে স্থানকালের বক্রতা। সোজা কথায়, ভারী কোনো বস্তুর উপস্থিতির কারণে তার আশেপাশের মহাশূন্য এবং সময় নিজেই নাকি বেঁকে যায়।
এটা ছিল মানুষের চিন্তার জগতের এক বিশাল লাফ, যা এই সুবিশাল মহাবিশ্বকে দেখার আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি পাল্টে দেয়। জীবনের পরবর্তী অধ্যায়গুলোও ছিল ঠিক সিনেমার মতো ঘটনাবহুল। ১৯১৯ সাল, একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় বিজ্ঞানীরা রীতিমতো পর্যবেক্ষণ করে দেখলেন যে হ্যাঁ, আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী আসলেই তারার আলো বেঁকে যাচ্ছে। ব্যাস, মুহূর্তের মধ্যেই বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা। এরপর ১৯২১ সালে ওই ফোটো ইলেকট্রিক ইফেক্টের গবেষণার জন্য পদার্থবিজ্ঞানের সম্মানজনক নোবেল পুরস্কারও চলে আসে তার হাতে। কিন্তু ১৯৩৩ সালের দিকে জার্মানির রাজনৈতিক পরিস্থিতি এক ভয়াবহ রূপ নেয়। হিটলারের নাৎসি সরকার ক্ষমতা আসার পর একজন ইহুদি হওয়ার কারণে তার জীবন চরম হুমকির মুখে পড়ে। বাধ্য হয়ে মাতৃভূমি ত্যাগ করে আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নিতে হয় তাকে। ইতিহাসের এক অন্ধকার মোড়, যা বিজ্ঞানের এই জাদুকরের জীবনেও গভীর ছায়া ফেলেছিল। তবে আইনস্টাইন যে শুধু ল্যাবরেটরিতে বন্দী থাকা একজন নিরস বিজ্ঞানী ছিলেন, ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। তিনি ছিলেন অত্যন্ত গভীর মানবতাবাদী একজন মানুষ। সারা জীবন যে কোনো ধরনের যুদ্ধের বিরুদ্ধে তিনি অত্যন্ত সোচ্চার ছিলেন। তার ওই বিখ্যাত সমীকরণ ব্যবহার করে যখন ধ্বংসাত্মক পারমাণবিক বোমা তৈরি করা হলো, তখন তিনি গভীরভাবে ব্যথিত হন আর সারা জীবনের জন্য অনুতাপ করেছেন। শুধু তাই নয়, আমেরিকায় বসবাস করার সময় সেখানকার বর্ণবাদের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। বৈজ্ঞানিক সাফল্যের একেবারে চূড়ান্ত চূড়ায় অবস্থান করেও মানুষের প্রতি এই গভীর মমতা আর নৈতিক দায়বদ্ধতাই তাকে একজন সত্যিকারের অনন্য মানুষে পরিণত করেছিল। তার জীবন দর্শনটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য তার একটা বিখ্যাত উক্তি মনে করা যেতে পারে। তিনি বলতেন, কল্পনা শক্তি জ্ঞানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। একটু ভাবলে বোঝা যায় এটা কেবল একটা সুন্দর বাক্য নয়, এটা আসলে তার বিজ্ঞান সাধনার মূল মন্ত্র। প্রচলিত জ্ঞান তো আমাদের কেবল বর্তমানের গণ্ডির ভেতরেই আটকে রাখে, তাই না? কিন্তু কল্পনা শক্তি, সেটা আমাদেরকে নিয়ে যায় অজানার দিকে, একদম নতুন সব সম্ভাবনার দিকে। শুধু তথ্য আর উপাত্ত মুখস্থ করার চেয়ে মানুষের সৃজনশীলতা আর দূরদৃষ্টি যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তা তিনি এই একটা মাত্র বাক্যের মাধ্যমে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। দেখতে দেখতে আমরা এই অসাধারণ জীবনের শেষ অধ্যায়ে এসে পৌঁছেছি। ১৮ এপ্রিল ১৯৫৫ প্রিন্সটনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিন্তু যে বিষয়টি সবচেয়ে বেশি আবেগঘন আর বিস্ময়কর, তা হল মৃত্যুর আগের রাতেও হাসপাতালের বিছানায় শুয়ে তিনি তার গবেষণার কাগজ নিয়ে কাজ করছিলেন। মানে, জ্ঞান অনুসন্ধানের প্রতি এই লেভেলের অবিচল নিষ্ঠা সত্যি অতুলনীয়। আর মৃত্যুর পর বিজ্ঞানীদের তীব্র কৌতূহলের কারণে তার মস্তিষ্কটি সংরক্ষণ করা হয়েছিল। আসলে সবাই জানতে চেয়েছিল এই অকল্পনীয় চিন্তাশক্তির পিছনে মস্তিষ্কের গঠনগত কোনো রহস্য লুকিয়ে আছে কিনা। মৃত্যুর পরেও তিনি বিজ্ঞানীদের এক বড় গবেষণার বিষয়বস্তু হয়ে রইলেন। গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তার আরও একটি উক্তি জীবনের এক চমৎকার আর বাস্তব শিক্ষা দেয়। জীবন সাইকেল চালানোর মতো, ভারসাম্য রাখতে হলে এগিয়ে যেতে হবে। জীবনে যত বাধাই আসুক, বেকারত্ব থেকে শুরু করে মাতৃভূমি থেকে বিতাড়িত হওয়ার মতো কঠিন পরিস্থিতি, তিনি কিন্তু কখনোই থেমে যাননি। এই সাধারণ অথচ গভীর অর্থবহ উক্তিটি সবার জন্যই এক দারুণ অনুপ্রেরণা। থেমে না গিয়ে সব বাধা পেরিয়ে ক্রমাগত সামনের দিকে এগিয়ে চলার মাঝেই তো জীবনের আসল সার্থকতা লুকিয়ে আছে। পুরো এই বিশ্লেষণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সারমর্মটি আমরা পাই, তা হল তার সাফল্যের আসল রহস্যটা কী। প্রচলিত একটা ভুল ধারণা হল, আমরা অনেকেই ভাবি আইনস্টাইনের মূল শক্তি ছিল তার জন্মগত মেধা, কিন্তু তার আসল শক্তির উৎসটা ছিল অন্য জায়গায়। তার সুপার পাওয়ার আসলে কোনো জাদুকরী মেধা বা ম্যাজিক ছিল না, বরং তা ছিল তার অদম্য কৌতূহল আর হার না মানার মানসিকতা। ছোটবেলায় কথা বলতে দেরি হওয়া, পড়াশোনা শেষে বেকারত্ব, কেরানি জীবন, এই সব কিছুকে ছাপিয়ে তিনি যে বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী হতে পেরেছিলেন, তার পেছনে ছিল কেবল প্রশ্ন করার ইচ্ছা আর কখনোই হাল না ছাড়ার এক অদম্য জেদ। আর আজকের এই আলোচনা শেষ করার আগে একটি প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। এই অদম্য কৌতূহল কি আমাদের সবার মাঝেও লুকিয়ে আছে? হয়তো সবাই আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কার করবে না, সেটা স্বাভাবিক। কিন্তু চারপাশের জগৎকে নিয়ে প্রশ্ন করার, নতুন কিছু জানার এবং বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার যে ক্ষমতা, তা তো সব মানুষের ভেতরেই সুপ্ত অবস্থায় থাকে। প্রয়োজন শুধু সেই কৌতূহলকে একটু জাগিয়ে তোলা। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত কৌতূহলী থাকা হোক আর শেখার আনন্দ উপভোগ করা হোক।